কলকাতা বইমেলার এই কটা দিনের জন্য মুখিয়ে থাকে। সেই ছোটবেলা থেকে বাবা মায়ের হাত ধরে ময়দানের বইমেলা দেখতে আসতো নন্দিনী। এখনো সেই সব দিনের স্মৃতিগুলো টাটকা। মফস্বলের নন্দিনীর সেই ছোটবেলায় কলকাতা বইমেলায় আসা, আর সেই উপলক্ষেই প্রথম মেট্রো চড়া। ময়দানের বইমেলার অনুভূতিটাই ছিল একদম আলাদা মাত্রার। গোটা মাঠ জুড়ে কত শত প্রকাশনী আর লিটল ম্যাগাজিনের স্টল। এখনো পরিষ্কার মনে আছে, ময়দানের বইমেলা মানেই একটা বুড়ো দাদু চশমা চোখে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজের লেখা বই ঘুরে ঘুরে নিজেই বিক্রি করতেন আর উদাত্ত কণ্ঠে গাইতেন, আমি বাংলায় গান গাই। ঠিক মাঠের মাঝখানে গান বাজনার আসর বসত। যে যার মতো নিজেরা গিটার বাঁশি সহযোগে গান বাজনা পরিবেশন করতেন। এমনকি সাংস্কৃতিক মঞ্চেও দেখা মিলত নানান পরিচিত মুখে, কখনো প্রতুল মুখোপাধ্যায়, কখনো বনশ্রী সেনগুপ্ত, আরও কত কে। আজ সেই গোটা কলকাতা বইমেলার চেহারাটাই হারিয়ে গেছে। হঠাৎ করেই 2007 সালে পরিবেশ দপ্তরের আপত্তিতে বইমেলা চলে গেল সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই বছরও নন্দিনী বইমেলা মিস করেনি, তবে বড় বেশি ঝক্কি পোহাতে হয়েছিল সল্টলেক পর্যন্ত পৌঁছতে। পরবর্তীতে সেই বইমেলা চলে যায় মিলন মেলা প্রাঙ্গণে। এখন হয়তো মেলার পরিবেশ হয়েছে অনেক বেশি কর্পোরেট। আজকাল বইমেলা জুড়েও রাজনীতি ঢুকেছে, তবু সেই নস্টালজিয়া, সেই বইয়ের সঙ্গে অনাবিল আনন্দ আর নতুন বইয়ের গন্ধ আজও টেনে নিয়ে আসে নন্দিনীকে। কত শত নাম জানা না জানা পাবলিশিং হাউস, আর সব থেকে ইন্টারেস্টিং ছিল প্রতি বছরের থিম, কোনো না কোনো এক নতুন দেশ, আর সেই দেশের সব বইয়ের কালেকশন একেবারে হাতের মুঠোয়। ঠিক এমনই একটা কলকাতা বইমেলার সন্ধ্যায় এই 39 বছর বয়সেও নিয়ম মাফিক ছোটদের বই নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল নন্দিনী। যদিও আজকাল এই ছোটদের বইয়ের কালেকশন করতে হয় তিন্নির জন্য। তিন্নিটা ঠিক নন্দিনীর মতোই হয়েছে, বড্ড বই পোকা। ওই রকমই এক স্টলে একটা বইয়ের দিকে হাত বাড়ায় আরও একজন মধ্যবয়সী ভদ্রলোক। হাতে হাত লেগে যায়। ও, আসলে বইটা আমি নিচ্ছিলাম। হঠাৎ গলার স্বর শুনে বেশ চমকে ওঠে অনুভব। নন্দিনী! অনুভব? এক মুহূর্তের নীরবতা, চোখে চোখ, তারপর হালকা হাসি দুজনের মুখে। চিনতে পেরেছো আমায়? আমি তো তোমাকে দেখে একদম চমকে গেছি, একদম এক্সপেক্ট করিনি। ঠিক একই রকম আছো জানো, একদম আগের মতো। তুইও না একটু বদলাসনি, আজকেও একই রকম আছিস, শুধু চশমাটা মনে হয় নতুন। কয়েকটা সাদা চুলও নতুন, তবে চোখ দুটো ঠিক আগের মতোই রয়ে গেছে। চেনা মানুষকে চিনে নিতে ভুল করে না। তুই এখনো ওই পুরনো কবিতার মতোই কথা বলিস। তোর কথাগুলো শুনতে আজও বড্ড ভালো লাগছে, ঠিক 10 বছর আগের মতোই। তুমি এখনো ওই পুরনো উপন্যাসের মতোই লাগছে, আধুনিক অথচ অভিজাত। ঠিক আগের মতোই মেধা আর ব্যক্তিত্বের যুগলবন্দি। একটু অস্বস্তি অনুভব করে নন্দিনী, একটু দীর্ঘশ্বাস ফেলে। দুজনেই বুঝে উঠতে পারছে না ঠিক কিভাবে এত বছর পর কথোপকথন শুরু করা যায়। তুই এখানে? বইমেলায় সেই কলেজে পড়ার সময় থেকেই তো প্রায়ই আসতাম, কখনো কখনো তো তোমারও পিছু ধরতাম। আর সত্যি বলতে তুমি যে সেই অভ্যেসটা ধরিয়ে দিয়ে গেছো, সেই অভ্যেসটা আজও ছাড়তে পারিনি। তবে অবশ্য তুমি কলেজ ছাড়ার পর মাঝে মাঝে বইমেলায় তোমায় খুঁজতাম জানো। এখন আর সত্যি বলতে কি তোমায় খুঁজতেও যাই না, কারণ জানি তোমাকে খুঁজলেও পাবো না। তবু হঠাৎ করে কিরকম পেয়ে গেলাম বলো।
10টা বছর অনেক সময় অনুভব। তবে জানিস তো, আমি কিন্তু নিয়ম করে প্রতি বছর নানান বাধা বিপত্তি পেরিয়ে হলেও বইমেলায় ঠিক একবার করে আসতাম। সে আমার চরম দুঃসময় যখন গেছে তখনই এসেছি। হ্যাঁ, অনেক কিছু বদলে যায়, শুধু কিছু অনুভূতি থেকে যায়, জমে থাকে কোথাও। যাকে সেসব বাদ দে, কেমন আছিস তুই? ভালো, মোটামুটি ভালোই। নিজের একটা হোটেল চেইন চালাই, পড়াশোনার সঙ্গে সম্পর্কটা রাখার চেষ্টা করি এখনো। বাবার সেই ছোট্ট রেস্টুরেন্টটা ছিল, মনে আছে? সেটাকে রেনোভেট করছি। আজকাল বেশ কিছু জায়গায় ফ্র্যাঞ্চাইজিও দিয়েছি, নিজেও কয়েকটা আউটলেট খুলেছি, পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের বাইরেও। কিন্তু কিন্তু কিছু খালি জায়গা আছে যেগুলো কোনো বই, কোনো বস্তু পূরণ করতে পারেনি। তোমাকে দেখার পর বুঝলাম সেই ফাঁকা জায়গাগুলোর নাম ছিলে তুমি। এবার কিন্তু তুই আমায় অকওয়ার্ড সিচুয়েশনে ফেলছিস। তুই জানিস, আমি ভেবেছিলাম তুই অনেক দূরে চলে গেছিস, নতুন জীবন, নতুন মানুষ। মানুষ অনেক কিছুই গড়ে তোলে, কিন্তু সব কিছুতেই যে তুমি থাকবে এমনটা নয়। যাগে, বাদ দাও। তারপর বলো, তোমার তিনি কেমন আছেন? আর মেয়ে নাকি ছেলে? আমার ডিভোর্স হয়ে গেছে 5 বছর। তখনকার সেই লড়াইগুলো নিয়ে এখন আর কিছু বলতে ইচ্ছে করে না। একটা মেয়ে আছে, তিন্নি, ভালো নাম আয়ুষী। ওই এখন আমার জীবন বলতে পারিস। ও, জানতাম না। আমি আমি সত্যি দুঃখিত। না না, দুঃখের কিছু নেই। আমি এখন শক্ত, অনেক বেশি পরিণত। আর তোকে দেখেও বুঝলাম তুইও অনেক বদলে গেছিস। তুমি কি ভাবো বলো তো, 10 বছর পর দেখা, তাই বলে কিছুই কি আর একই রকম থাকবে না? ভেবেছিলাম থাকবে একটা অচেনা শীতলতা, কিন্তু এখন বুঝছি সেই শীতলতার আড়ালে একটা খুব চেনা উষ্ণতা এখনো লুকিয়ে আছে। দুজনেই একটু চুপ। পাশ দিয়ে লোকজন বই কিনছে, ভিড় বাড়ছে, অথচ তাদের চারপাশে যেন সময় থমকে গেছে। চলো একটু কফি খেতে যাই। 1 কাপ কফি আর পুরনো কিছু কথা। আজ কিন্তু আমি খাওয়াবো, সঙ্গে ফিশ ফ্রাই। হ্যাঁ চল, তবে মনে রাখিস, এখনকার আমি তখনকার নন্দিনী কিন্তু না। এখনকার আমি কিন্তু আর মোটেই অত জাঙ্ক ফুড খাই না, তাই শুধু কফিই চলবে, কোনো ফিশ ফ্রাইয়ের দরকার নেই। কিন্তু কিন্তু তোমার চোখের ভাষা ঠিক আগের মতোই আছে। দুজনেই ধীরে ধীরে ভিড় পেরিয়ে হাঁটতে থাকে। কথার ফাঁকে ফাঁকে চোখে চোখে অনেক কথাও হয়। সময় যেন আবার নতুনভাবে গড়ে উঠছে। দাঁড়াও দাঁড়াও, নন্দিনী বা অনুভবকে চিনতে কনফিউজিং লাগছে কি? তাহলে তাদের সম্বন্ধে আর একটু ডিটেইল বলে দিই। নন্দিনী আর অনুভব ইউনিভার্সিটি জীবনে একই সঙ্গে পড়াশোনা করত। তবে নন্দিনী ছিল 1 ক্লাস সিনিয়র আর অনুভব ছিল 1 ক্লাস জুনিয়র। বয়সের পার্থক্যও বছর খানেক দেড়েকে। তবে দুজনের প্রতি ভালো লাগা শুরু অনেক দিন থেকেই, কিন্তু একে অন্যকে সেভাবে মুখ ফুটে বলেনি সে কথা কোনোদিনই। তবে ওই যে কিছু কমন এলিমেন্টস, কবিতা, উপন্যাস, গান শোনা, অলস বিকেলটা নন্দনের সামনে কাটানো, একাডেমি অফ ফাইন আর্টসের অডিটোরিয়ামে এক্সিবিশন দেখা, রবীন্দ্র সরোবর, নিউ মার্কেট, একে অন্যের সঙ্গে সময় কাটাতে কাটাতে একে অন্যের প্রয়োজন, অভ্যাস সবটাই হয়ে গিয়েছিল। এমনিতেই মেয়েদের নাকি ম্যাচিওরিটি আসে সামান্য আগেই। তার উপর নন্দিনী সামান্য হলেও অনুভবের থেকে বয়সে বড়। অতএব সামাজিক এবং পারিবারিক ম্যাচিওরিটি অনুভবের আগেই
এসে গিয়েছিল নন্দিনীর চিন্তায় ভাবনায়। তাই নন্দিনী খুব ভালো করেই জানতো তাদের এই সম্পর্কটা কখনোই স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। তাই খানিকটা ইচ্ছে করেই সময় থাকতে থাকতে নিজের মনের ইচ্ছেগুলো লাগাম দিয়ে দূরে সরে গিয়েছিল নন্দিনী। ব্যাস, আর কি, শুরু হলো নন্দিনীর সংসার। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই নন্দিনীর বুঝতে দেরি হলো না যে তার স্বামী মানুষটা মোটেই ভালো নয়। মানসিক অত্যাচার আর ব্ল্যাকমেইল চরমে পৌঁছলো এক সময়। অ্যাম্বিশিয়াস নন্দিনীর চাকরি করার ইচ্ছে নিজের পরিচয়ে বাঁচার ইচ্ছেটুকু জলাঞ্জলি দিয়ে দিতে বাধ্য হলো। আর তারও বছরখানেক পর আরও বেশি করে আটকে পড়ল সংসারে। তখন নন্দিনী গর্ভবতী। হবু মা হিসেবে সন্তানের ভালোর জন্য লড়াই করে আর সংসারের বাইরে বেরোতে পারল না। মেয়ে হলো, নাম রাখা হলো আয়ুষী, নন্দিনীর আদরের তিন। কিন্তু এখানেও সেই এক গল্প, মেয়ে হয়েছে, অতএব শ্বশুর বাড়িতে গ্রহণযোগ্যতা আরও কমেছে নন্দিনীর। মাত্র বিয়ের 3.5 বছরের মাথায় আর থাকা সম্ভব হলো না নন্দিনীর পক্ষে সে বাড়িতে। অগত্যা ডিভোর্সটা হলো। মাত্র বছরখানেকের মেয়েকে সঙ্গে করে শুরু হলো নতুন যুদ্ধ। 1 বছরের মেয়েটাকে মায়ের কাছে রেখে বিএড পড়াটা কমপ্লিট করলো কোনোভাবে। তারপর এদিক সেদিক চেষ্টা করার পর একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতার চাকরিটা জুটেই গেল। আপাতত তিন্নির বয়স বছর 6.5, আর নন্দিনীর মা এবং বাবা 1 বছরের ব্যবধানে গত হয়েছেন। তাও প্রায় বছর 3-4 হয়েই গেল। তাই এখন এ বাড়িতে সদস্য বলতে নন্দিনী আর তিন্নি। দিদি সুপর্ণা অবশ্য সুখী গৃহকোণে নতুন ফ্ল্যাট সাজিয়ে দিব্যি সংসার করছে। তবে ওই ভগবান সবাইকেই সুখের সঙ্গে কিছুটা দুঃখ দিয়েই থাকেন। নন্দিনীর দিদিরও একটাই মাত্র দুঃখ, তিনি বিয়ের পর প্রায় বছর 12 পরেও নানান চেষ্টার পর সন্তান সুখ থেকে বঞ্চিত। আবার বছর 10 পর হঠাৎ দেখা অনুভবের সঙ্গে। অনুভব এখন আগের থেকে অনেক বেশি পরিণত। হয়তো তার মনের গোপনে চেপে রাখা ভালোবাসাটাও আগের থেকে অনেক বেশি গভীর। আজও অবিবাহিত অনুভব। তবে হ্যাঁ, অবিবাহিত থেকে যাওয়ার কারণটা যদিও নন্দিনী নয়। আসলে তেমনভাবে কাউকে 1 বছরে মনে ধরেনি। আর তাছাড়া কেরিয়ার নিয়েও যথেষ্ট ব্যস্ত ছিল অনুভব। তবে এতদিন পর নন্দিনীর সঙ্গে আবার দেখা হওয়াটা নেহাতি কাকতালীয় তো হতে পারে না, হয়তোবা ডেস্টিনি। অনুভব আমন্ত্রণ জানায় নন্দিনীকে কফির আড্ডায়। একটা শান্ত বুক স্টোর ক্যাফে, ক্যাফের কোণ ঘেরা কফি শপ। শহরের বুকে এই নতুন ক্যাফেটা খুব নাম করেছে। কফি খেতে খেতে অথবা সামান্য স্ন্যাক্সের আনন্দ নিতে নিতে নিজের পছন্দের নস্টালজিক বইগুলোকে পাতা উল্টে একটা বারের জন্য দেখে নেওয়া যায়। জানলার ধারে বসে নন্দিনী আর অনুভব, দুজনের সামনে কাপ প্লেটে ধোঁয়া ওঠা কফি। এই ক্যাফেটা অনেক আশা নিয়ে তৈরি করেছে অনুভব নিজেই। আজ অনুভবের আমন্ত্রণে নন্দিনী হাজির। অনুভব ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না যে ওর এক ডাকে 10 বছরের সমস্ত দূরত্ব ভুলে নন্দিনী ঠিক এভাবে চলে আসবে। জানিস, আজ এত বছর পর তোকে সামনে বসে দেখতে খুব অদ্ভুত লাগছে। যেন একটা পুরনো গল্পের বই আবারও খুলে পড়তে বসেছি। আর আমি যেন সেই গল্পের পাতায় হাত বোলাচ্ছি। ভয়ও লাগছে, যদি কোনো ভাঁজে ভুল করে ইমোশনাল হয়ে পড়ি, আর সেই ইমোশনগুলো যদি হঠাৎ করে সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। জীবন তো চলছিল একটা খাতে, হঠাৎ করে নদী যদি তার দিক পরিবর্তন করে তাহলে কিন্তু সমস্যা বাড়ে। একদিক ভেসে যায়, আর একদিকে
শুধুই খরা। আমাদের গল্পটা অসমাপ্তই ছিল, তাই না? অসমাপ্ত না বলে হয়তো অপরিণত বলাই ঠিক। এখন আমরা অনেক কিছু বুঝি, কিন্তু তখন আমরা অনেক কিছুই বুঝতাম না। বুঝতাম না বা বুঝেও মুখ ফুটে বলতাম না। আমি তো কখনো বলিনি তোর চলে যাওয়ার পর আমি আর একদিনও কফি খাইনি। হয়তো বিশ্বাস করবি না, মাইগ্রেন বলে এড়িয়ে গেছি বারবার। কারণ সেই কলেজের দিনগুলোর কথা কফি খেলেই বড্ড মনে পড়তো। তোর সঙ্গে ইউনিভার্সিটি থেকে ফেরার রাস্তায় সেই ছোট্ট কফির দোকানটায় সেই কফির গন্ধ, আর তার সঙ্গে এলোমেলো কিছু গল্প। সেই স্মৃতিগুলো মনে এখনো যে বড্ড দাগ কেটে যায় রে। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, আমি কলকাতা ছেড়েছিলাম শুধু চাকরির জন্য নয়, তোমাকে যাতে ভুলে যেতে পারিনি। তবে অগত্যা বাবা চলে যাবার পর বাবার ব্যবসার হাল ধরতে আবার ফিরতেই হলো। যদিও ততদিনে মনকে বেশ জোর করে বোঝাতে চেষ্টা করেছি যে তুমি নেই, আমার গল্পে তুমি আর নেই। ভুলে যেতে হয়তো কাউকেই পারা যায় না, শুধু অভ্যেস বদলে যায়। আমি আর এখন সকালবেলা তাড়াহুড়ো করে বাস ধরি না, কিন্তু তুই এখনো স্বপ্নে চলে আসিস, থার্ড বেঞ্চে বসে ডায়েরি লিখছিস, আর আমি চুপচাপ তোকে দেখছি। তোমার গলাটা শুনলে আমার সেই হলঘরের রোদের কথা মনে পড়ে। আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম, তুমি যখন নাটকের রিহার্সাল করতে। কথা বলার সাহস ছিল না, কিন্তু শুধু চুপ করে থাকতাম। তুই এত চুপ ছিলি বলেই তো আমি নিজের মনেও সব শব্দ জমিয়ে রেখেছিলাম। জানিস, একটা সময় আমি ভাবতাম তোকে চিঠি লিখবো, লিখেও ছিলাম, পাঠাইনি। সত্যি আমিও জানো লিখেছিলাম। একটা চিঠি এখনো তোমার নামে লিখে রাখা আমার বইয়ের ভিতর। দুজনেই চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। বাইরের রাস্তার শব্দ, ভেসে আসা হালকা গান, আর তার সঙ্গে গরম কফির ধোঁয়ায় সেই ইউনিভার্সিটির বাইরের ওই কফি শপটার কথা মনে করিয়ে দিচ্ছে বারবার। কেমন আছিস এখন? মানে সত্যি করে বল। অনেক কিছু আছে, আবার অনেক কিছু নেই। যেগুলো আছে তাদের হিসেব নিকেশ করি না, কিন্তু যেগুলো হারিয়েছি তাদের ভুলতেও পারি না। ধরে নাও তুমিও তার মধ্যে একটা। অনুভব, সময় যদি একটু আগে থামতো তাহলে হয়তো আমরা একসাথে বসে থাকতাম ঠিক এইখানে, তবে একটু অন্যভাবে। এখনো কি দেরি হয়ে গেছে? আমি জানি না, শুধু জানি এই মুহূর্তটায় তুমি পাশে আছো। এইটুকু হয়তো আবার নতুন করে শুরু করবার জন্য যথেষ্ট। দুজনেই তাকিয়ে থাকে কফির কাপের দিকে। বাইরে সন্ধ্যের আলো পড়ছে কাঁচের গায়ে, যেন নতুন গল্পের মুখবন্ধ। আবার নতুন করে শুরু হয় অনুভব আর নন্দিনীর ভালোবাসার গল্পের। আসলে কোনো কোনো ভালোবাসার গল্পের শেষ পাতাটাই কিন্তু শেষ নয়। অনেক সময় শেষের আগের পাতা থেকেও নতুন করে গল্প শুরু হয়। এক্ষেত্রেও হয়তো তাই হলো। আবার শুরু হলো ওদের নতুন করে দেখা হওয়া, ফোনে কথা বলা, মেসেজ করা। কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বাড়তে থাকলো নন্দিনীর মনে। আসলে তিন্নিটা বড় হচ্ছে, কিভাবে রিয়্যাক্ট করবে মায়ের এই সম্পর্কটা নিয়ে সেটা নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। জীবন এক অদ্ভুত দোটানায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। অগত্যা নন্দিনী শরণাপন্ন হলো ওর একমাত্র নিকটাত্মীয়, ওর দিদির কাছে। এই অবস্থায় ওর মতো কেউ নন্দিনীকে
বুঝবে না। বিকেলের পড়ন্ত রোদে সুপর্ণার বারান্দাটা কমলা আলোর আভায় ভরে গেছে। সুপর্ণা আর তমগ্ন দুজনে মিলে ভারী সুন্দর করে সাজিয়ে তুলেছে ওদের এই রাজারহাটের নতুন ফ্ল্যাটটা। নয় নয় করে ওদের বিয়ে হয়েছে প্রায় 12 বছর। ছেলে মেয়ে হয়নি ঠিকই, কিন্তু তাতে ওদের দুজনের খুব একটা সমস্যা নেই। প্রথম দিকে ওরা চেষ্টা করেছিল ইস্যু নেওয়ার, কিন্তু সব কিছু চাইলেই তো আর পাওয়া যায় না। অনেক ডাক্তার, ওষুধ, টেস্ট সমস্ত কিছু করার পর যখন সব কিছু বিফলে গেল, তখন সুপর্ণা মানসিকভাবে ভেঙে পড়লেও পাশে ছিল তমগ্ন, আর প্রতিনিয়ত সাহস জুগিয়েছে নন্দিনী। ভগবান হয়তো সবাইকে সব কিছু দেন না, কিন্তু যতটুকু দেন ততটুকু ভালো করে উপভোগ তো করতেই হয়। ওদের দুজনের ভালোবাসা ওদের দুজনের সংসার সুখের করে তুলেছে। হয়তো বাচ্চা হয়নি ঠিকই, কিন্তু নন্দিনীর কপালটা, নন্দিনীর কাছে তো তিন্নি আছে, কিন্তু ভালোবাসা তো নেই। 1 কাপ গরম চা আর বেগুনি ভাজার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তিন্নি ভিতরের ঘরে কার্টুন দেখছে। সুপর্ণা আর নন্দিনী বারান্দায় বসে। এই ধর তোর পছন্দের আদা আর এলাচ দেওয়া চা। এতদিন পর এলি, আমি তো ভাবলাম আর আসবিই না। তিন্নির স্কুল, আমার স্কুল, ব্যাচের পড়ানো সব মিলে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। আর তুই তো জানিসই আমি এমনিতেই একটু গুটিয়ে থাকি। জানি বলেই তো বলি, আর কতদিন গুটিয়ে থাকবি? একা থাকাটা সবসময় বীরত্বের কাজ নয়। মানুষ তো সামাজিক প্রাণী, নাকি? সব সময় যা হয় তা চাওয়ার মতো হয় না। চেষ্টা করেই তো ভেঙেছিল সব। এখন আমি শুধু তিন্নিকে নিয়ে ভাবি, ওই আমার জগৎ। ঠিক আছে, কিন্তু সেই জগতে কি তোকে কেউ জায়গা দিতে পারে না? অনুভব তো তোর জীবন থেকে একেবারে হারিয়ে যায়নি, আবার ফিরে এসেছে। সেটা কি এমনি এমনি? হ্যাঁ, দেখা হয়েছিল তো ওই কলকাতা বইমেলা। হঠাৎ করেই আবার ফিরিয়ে দিল অনুভবকে। কেমন যেন অচেনা লেগেছিল প্রথমে, তারপর কথা বলতে বলতে বুঝলাম সে নিজেও বদলেছে অনেক। তো তুই কি ভাবিস 10টা বছর চলে গেছে মাঝখান থেকে, বদলাবে না? সবকিছু কি আগের মতো থাকে? জানি না রে, মনে হয় অনুভব এখন অনেক পরিণত, কিন্তু আমার ভয় করে আবার যদি ভেঙে যায়, তাই তো? সেটা তো কোনো সম্পর্কেই নিশ্চিত করে বলা যায় না। কিন্তু তোর এখনকার জীবনটা কি খুব নির্ভরযোগ্য? সবকিছু কি খুব নিখুঁত? নিখুঁত তো নয়, কিন্তু অভ্যেস হয়ে গেছে। অভ্যেস আর ভালোবাসা, এই দুটোর মধ্যে অনেক ফারাক আছে, বুঝলি নন্দু? তোকে আমি যতটা চিনি, তুই ভালোবাসা পেতে চাইছিস, কিন্তু মুখ ফুটে বলছিস না। চুপ করে থাকে নন্দিনী। হাজার হোক দিদি তো, মায়ের অবর্তমানে হয়তো দিদি মায়ের মতন নন্দিনীর মুখ দেখেই অনেক কিছু বুঝে নিতে পারে। হ্যাঁ, কয়েকবার মেসেজ করেছে, ফোনও করেছে, তিন্নির কথাও জেনেছে। আর বলতে পারিস মেয়েটার প্রতি একটা টানও তৈরি হয়েছে ওর। সেটা তো দারুণ ব্যাপার। একটা মানুষ নিজের ইচ্ছায় তোকে আবার জীবনে চায়, তোর সন্তানের সঙ্গে একটা বন্ধন তৈরি করতে চাইছে। এটা তো ছোট কথা নয়। কিন্তু তুই জানিস না আমি ভেতরে ভেতরে কতটা ভেঙে গেছি। আবার কাউকে কাছে টেনে ভরসা রাখতে আমার খুব ভয় লাগে। জানি, কিন্তু একটা কথা ভাব, যদি তিন্নির জায়গায় তুই থাকতিস, তবে কি ওকে সারা জীবন তুই একা রাখতিস? তুই তো চাস না বল যে ওর জীবনে একাকিত্ব এসে পড়ুক? তিন্নির মুখটা ভাবলেই সত্যি ইচ্ছে করে ওর একটা পূর্ণ সংসার থাকুক, কিন্তু তার মানে এই নয় যে আমি শুধু ওর জন্য অনুভবকে ফেরাবো। একদম ঠিক কথা। তুই যদি নিজে অনুভবের পাশে আবার দাঁড়াতে পারিস, তবে সব ঠিকঠাক হবে। শুধু তিন্নির জন্য নয়, তোর নিজের জন্য ভাব। অনুভব সত্যিই কি পাল্টে গেছে রে? মানে ওর অনুভূতিগুলো কি সেই আগের মতোই আছে? আর এখন না হয় তিন্নির সঙ্গে ওর বন্ডিংটা ভালো লাগছে, কিন্তু পরে যদি তিন্নিকেও ঠিকঠাক অ্যাকসেপ্ট করতে না পারে? সেটা তুইই ভালো জানবি।
কিন্তু একটা সুযোগ দেওয়া দোষের তো কিছু নয়। প্রেম যদি সত্যিই থেকে থাকে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ফিরে আসতেই পারে। মনে হয় এবার হয়তো একটু সাহস করা উচিত। এই তো আমার বোন, মনে রাখিস, সাহস মানে সব সমস্যার সমাধান নয়, তবে শুরুটা তো সাহস থেকেই হয় বল। ধন্যবাদ রে দিদি, তোকে না বললে আমার নিজের মনকেই বুঝতে পারতাম না। বাড়ি ফিরে নন্দিনী খানিকটা স্মৃতির অতলে ডুবে গেল। মনে পড়ল ইউনিভার্সিটির সেই রঙিন দিনগুলোর কথা। ক্যাম্পাসের খোলা চত্বরে বসে আছে দুজন। এমনিতেই আর মাত্র কয়েকটা দিন বাকি সেমিস্টারে, তাই অ্যাটেন্ডেন্সের হার আপাতত কম। তবু ওই কিছু অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, প্র্যাকটিক্যাল ক্লাস, এসবের জন্য কয়েকজন আসছে মাত্র। চারপাশে নরম আলো, পাতা ঝরার শব্দ, আর দূরে চায়ের দোকান থেকে ভেসে আসা গান। আরে বাবা, এত কি ভাবছিস কি? মাটিতে তাকিয়ে চুপ করে বসে আছিস কেন রে? টেনশন করছিস নাকি? ওরে, সেমিস্টার নিয়ে এত ভাবিস না, ও ঠিক হয়ে যাবে। না না, এমনি সেমিস্টার নিয়ে আমি খুব একটা চাপ নিই না। ও ঠিক উঠে যাব জানি, কিন্তু একটা কবিতা ঘুরছে মাথায়, পড়তে পারছি না। কবিতা? তুই আবার কবিতাও লিখিস? মাঝে মাঝে তোমাকে দেখলে একটু বেশিই লিখতে ইচ্ছে করে। ও মা, আমি কি এমন করে ফেললাম রে যে আমাকে দেখলে কবিতা আসে? আসলে তুমি হঠাৎ করে আসো, আবার হঠাৎই চলে যাও। তোমার চোখে একটা অদ্ভুত ছায়া থাকে, ঠিক যেমনটা কবিতায় হয়। তুই বেশ খারাপ জানিস, মানে একদমই খারাপ। আমি ভাবতাম তুই একটু বোকা টাইপের, কিন্তু এখন তো দেখছি। তুমি ভাবতে আমি বোকা? হ্যাঁ রে, ক্লাসে চুপ করে বসে থাকিস, কারোর সঙ্গে ঠিকঠাক মিশিস না। আমি ভাবতাম তো সিনিয়রদের ভয় পাস। তোমাকে ভয় পাইনি কোনোদিন, বরং বরং বলবি না বুঝি? বরং তোমাকে দেখলেই মনটা একটু হালকা লাগে, যেন নিজের মতো করে ভাবার সুযোগ পাই। বেশ বড় বড় কথা বলিস আজকাল। দেখবি নাকি র্যাগিং করব? সিনিয়র হই কিন্তু। এই যে তুমি হঠাৎ করে আসো, আবার হঠাৎ করে চলে যাও, সেটা তো র্যাগিং এর থেকে কম নয়, বলো? একটা কথা বলি? বলো। তুই যখন সেদিন লাইব্রেরিতে একা বসেছিলিস, আমি অনেকক্ষণ দেখছিলাম। তোর চোখে এক রকমের গভীরতা আছে, যেমনটা আমি আগে কখনো কাউকে দেখিনি। আমার চোখে তো আসলে তুমি ছিলে। এভাবে বলবি না, আমি কিন্তু সিনিয়র। জানি, কিন্তু ভালো লাগা কি ওই সিনিয়র জুনিয়র বুঝে হয়, বলো? জানিস, আমি খুব কম লোকের সঙ্গে মিশি, কিন্তু তোর সঙ্গে কথা বলতে ভালো লাগে। তুই একা একা কেমন যেন গানের মতো, খুব শান্ত, কিন্তু বাজলে মনে পড়ে যায়। তুমি একদম আমার প্রথম কবিতার মতো, হঠাৎ এসে জীবনটাকে গেঁটে দিয়েছো। আর তুই আমার চুপ থাকা কথাগুলোর উত্তর। তিন্নির ডাকে হঠাৎ করে আবার সম্বিত ফিরল নন্দিনী। সন্ধেবেলায় স্কুলের বাচ্চাদের খাতাগুলো নিয়ে চেক করতে বসেছিল ও, কিন্তু মনঃসংযোগ করতে পারছে না কোনোভাবেই। অনুভবের সঙ্গে সম্পর্কটা হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তিন্নিকে কি করে বোঝাবে? আর তিন্নি এই সম্পর্কটা মেনে নেবেই বা কেন? হঠাৎ করেই তিন্নি পাশে এসে বসে। মা, তুমি কিন্তু বদলে গেছো, আগের মতো তো আর থাকো না। মানে কেমন বদলে গেছি? চুপচাপ হয়ে গেছো, রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, মনে হয় কারোর কথা ভাবো, তাই না? এই, তোর পড়াশোনা নেই? হয়ে গেছে সব হোমওয়ার্ক? তুই এত কিছু খেয়াল করছিস আজকাল? আমি ছোট, তাই না? ছোট মানে কি আর কিছু বোঝে না? তুই অনেক কিছু বুঝিস, তোর বয়সের তুলনায় অনেক বেশি বুঝিস, কিন্তু সবকিছু বোঝা উচিত নয় সব সময়। অনুভব আঙ্কেল খুব ভালো মানুষ, আমি জানি তুমি ওর সঙ্গে
কথা বলো, দেখা করো। আমি কিছু বলি না মানে এই না যে বুঝি না। তিন্নি, না মা, আমাকে থামিও না। আমি জানি তুমি আজও বাবার কথা ভাবো, যদিও আমার তো বাবাকে মনেই নেই, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন তুমি একা থাকবে। অনুভব আঙ্কেলের সঙ্গে যদি তুমি ভালো থাকো, আমি তাতে খুশি হব। তুই এতটা বড় হয়ে গেছিস কবে? যখন বুঝেছি তুমি হাসতে ভুলে গেছো, আর অনুভব আঙ্কেলের সাথে কথা বললে তোমার চোখে মুখে আনন্দ ভেসে ওঠে, ঠিক তখন থেকে। আমি ভয় পাই রে। সমাজ, আত্মীয় স্বজন, তোর ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ তো তুমি মা। তুমি যদি ভালো না থাকো, আমি ভালো থাকবো কি করে? আমার ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল রে। আমি চাই তুমি আবার হাসো, যেরকম অনুভব আঙ্কেলের সাথে কথা বলার সময় হাসো সেই রকম। তুই তো আমার চেয়েও বেশি ম্যাচিওর। তা তো বটেই। এখন বলো তো, কাল আঙ্কেল আসলে তুমি নিজে চা বানাবে তো? দুষ্টু একটা। তিনি খুব ভালো করেই বুঝতে পারলো যে ওর একার পক্ষে ওর মাকে বুঝিয়ে ওঠা সম্ভব নয়, তাই এই অবস্থায় ওকে সাহায্য করতে পারে একমাত্র অনুভব আঙ্কেল। আর এই কদিনেই অনুভব আঙ্কেলের সঙ্গে তিন্নির সম্পর্কটা বেশ জমে উঠেছে। ভিডিও কলে কথাবার্তা হয়, মাঝে মাঝে বাড়িতেও আসে অনুভব আঙ্কেল। নন্দিনী রান্নাঘরে রাতের রান্নাটা সেরে ফেলছে, আর তাছাড়া পরের দিন সকালে আবার স্কুল বেরোতে হবে, তাই সকালবেলা উঠে যাতে তাড়াহুড়োয় না পড়তে হয় তাই জোগাড় যন্ত্রটা করেই রাখছে। তাই এখন বেজায় ব্যস্ত। তিনি এই ফাঁকে বারান্দায় গিয়ে চুপচাপ ফোন বের করে ডায়াল করে অনুভব আঙ্কেলের নাম। কয়েকটা রিং হওয়ার পরেই ফোনটা রিসিভ হয়। হ্যালো। আঙ্কেল, আরে সব ঠিক আছে তো? হঠাৎ ফোন? হ্যাঁ আঙ্কেল, সব ঠিক আছে। একটু কথা বলতে ইচ্ছা হলো তোমার সঙ্গে। কত বড় হয়ে গেছো তুমি, কি কথা বলবি বল। আঙ্কেল, মা ভালো নেই। আমি জানি, আমি বুঝি, কিন্তু তোর মা তো কিছু বলেও না। মা কাউকে কষ্ট দিতে চায় না, কিন্তু আমি তো দেখি হাসে না আগের মতো। সারা দিনে একবারও নিজের জন্য কিছু করে না। আমারও কষ্ট হয় দিন্নি, কিন্তু আমি ভয় পাই যদি ও ভাবে আমি বাড়াবাড়ি করছি। তাই তো তোমাকে ফোন করলাম। আমি জানি মা তোমাকে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলে না। তুই চুপচাপ সব সহ্য করে নেয়। তোর মা একটা জিনিয়াস, কিন্তু নিজের ভালোটা বুঝতেই চায় না। আমি চাই যে তুমি একটু সাহস দেখাও, মায়ের সঙ্গে কোথাও একটা সময় কাটাও তো, একটু দূরে নিরিবিলিতে। মা না বলতে পারে, কিন্তু তুমি বললে নিশ্চয় যাবে। তুই কি বলছিস বুঝতে পারছি, আমি চেষ্টা করব। আঙ্কেল, মা যদি কিছু বলে না, তুমি কিন্তু দমে যাবে না। মা কষ্ট পেলে আমিও কষ্ট পাই, আর আমি চাই না মা সারা জীবন একা থাকুক। তুই জানিস না তিন্নি, তুই আমাকে ঠিক কতটা শক্তি দিলি। মাকে নিয়ে কোথাও একটা কাছে পিঠে একটা বেলার জন্য ঘুরে এসো না, কথা বলো। এই ব্যাটা, তুই তো ছোট্ট একটা মেয়ে ছিলি, কবে যে এত বড় হয়ে গেলি। যেদিন বুঝলাম মা একা একা রাত্রিবেলা কাঁদে, সেদিনই বড় হয়ে গেছি। ঠিক আছে, আমি নিজে ওর সঙ্গে কথা বলে একটা উপায় বের করব। ধন্যবাদ তিন্নি, এতটা বুঝে উঠেছিস, সেটা ভেবে আমার গলাটা জড়িয়ে আসছে। আচ্ছা এবার বল তো, তোর কি গিফট চাই? তুমি শুধু মাকে খুশি রাখবে, সেটাই আমার সবচেয়ে বড় গিফট। ওরে পাকা বুড়ি, তুই শুধু তোর মায়ের নয়, আমারও বন্ধু হয়ে গেলি, জানিস। বন্ধুই তো মার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। অবশেষে অনুভবের ডাকে সাড়া দেয় নন্দিনী। একটা গ্রীষ্মের অলস ছুটিতে পড়ন্ত বেলায় দুজনে আবার সেই ইউনিভার্সিটি জীবনটাকে আরও একবার ঝালিয়ে নেবে বলে পৌঁছে যায় ইউনিভার্সিটির সেই সবুজ প্রাঙ্গণে, ঠিক যেখানে ওদের গল্পটা শুরু হয়েছিল। আর তারপর
হঠাৎ করে থমকে গিয়েছিল। আবার সেখান থেকেই গল্পটা শুরু হতে পারে, এমনটাই বিশ্বাস অনুভবের। সবুজ ঘাসে বসে আছে দুজন, সামনে সেই পুরনো লাইব্রেরি বিল্ডিং। পরন্ত রোদে সব কিছু যেন সোনালি রঙে ঢেকে গেছে। এই বেঞ্চটা এখনো আছে, দেখো, ঠিক যেমন ছিল। শুধু আমরা ছিলাম না। আমরা তো অনেক কিছুই ছেড়ে এসেছিলাম তখন। বেঞ্চটা কিন্তু আমাদের মতো পালিয়ে যায়নি। হুম, তুমি পালাওনি নন্দিনী, তুমি তো হারিয়ে গিয়েছিলে, আর আমি খুঁজে পাওয়ার সাহস রাখিনি। খুঁজেছিলে অনুভব? প্রথম কয়েক বছর খুব খুঁজেছিলাম, পরে বুঝলাম হয়তো তুমি খুঁজতে চাওনি। খুঁজতে চাইনি না, খুঁজতে পারিনি। তখনকার আমি ভেঙে গিয়েছিলাম। আমরা দুজনেই ভেঙেছিলাম, শুধু কেউ কাউকে বলতে পারিনি। তুমি যখন ফোন করলে সেদিন, ভেবেছিলাম ধরবো না, তবু ধরলাম। কেন জানো? হয়তো আবার পালাতে চাইছিলে। ভাবলে এবার যদি আবার ধরা পড়ে যাও তাহলে সমাজ কি ভাববে, তিন্নি কি ভাববে, তাই তো? খানিকটা তাই। আর তারপর তো সত্যি বলতে কি তিন্নি আমার মনের জোর বাড়ালো। সব ফেলে দিয়ে চলে গেলেও কিছু কিছু জায়গা ফাঁকা থেকে যায়।